দাঁড়াও স্বপ্না, কি করছো তুমি? কিছুই না, মায়ের জন্য জুস নিয়ে এসেছি। জুস দিচ্ছ নাকি বিষ দিচ্ছ? আরে বাবু, তুমি এটা কি বলছো? মা, তুমি এক্ষুনি একে জিজ্ঞেস করো ও এক্ষুনি জুসের মধ্যে কি মিশিয়েছে। স্বপ্না, তুমি বলো, তুমি এক্ষুনি জুসের মধ্যে বিষ মিশিয়েছো না? আমি তো ওনার জুসে ওষুধ মিশিয়েছি ব্লাড প্রেশারের। নাও, আবার আমাদের ফ্যামিলি ড্রামা শুরু হয়ে গেল। আচ্ছা, ব্লাড প্রেশারের ওষুধ? তাহলে তুমি খাও ওই জুসটা। আমি কেন খাবো? বৌদি, তুমি এসব কি ধরনের কথা বলছো? তুমি সব সময় স্বপ্নার পিছনে পড়ে আমি রয়েছো। ওর পিছনে পড়ে থাকি? Please. আমি? এক সেকেন্ড। স্বপ্না, তোমাকে কি মাই বলেছিলেন জুসে ওষুধ মেশাতে? না, তাহলে তুমি কেন মেশাচ্ছ এটা? এক মিনিট আমি 2 মিনিটের জন্য বাথরুমে গিয়েছি, আপনারা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিয়েছেন। আমি এনাকে বলেছিলাম জুসে ওষুধ দেবার জন্য। স্বপ্না আজকের ডোজটা ভুলে গেছিল, তো আমি বললাম জুসে মিশিয়ে দাও। আমার এটা দেখে খুব ভালো লাগে যে আমার পরিবার আমার কত খেয়াল রাখে, কত ভালোবাসে আমায়। দাও, আমায় জুসটা দাও। আই এম সরি লেডিজ এন্ড জেন্টলম্যান, প্লিজ এনজয় দ্য পার্টি। নমস্কার। নমস্কার। এখন আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। আপনি কিছু খাননি কেন? আমি এক্ষুনি আপনার খাবার ব্যবস্থা করছি। সুজিত। না 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 না, না আপনি ব্যস্ত হবেন না, আমিই নিয়ে নিচ্ছি। শিওর। ইয়া ইটস ওকে, ফাইন। রমেশ, আনন্দ। মা, 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 কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? মা, মা, মা। আসুন স্যার, নমস্কার। আমারই মা অসুস্থ হয়েছে স্যার, আমি আপনাদের ফোন করেছিলাম। আচ্ছা, এখন তোমার মা কেমন আছেন? ডাক্তারবাবু চিকিৎসা করছেন স্যার, জানি না কি যে হবে। ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। যেই আমার মাকে খুন করার চেষ্টা করেছে তাকে আপনারা কিন্তু ছাড়বেন না। আচ্ছা, একটা কথা বলো তুমি। আচ্ছা, তুমি কি কাউকে সন্দেহ করো? আমি বলতে চাইছি, কি করতে পারে তোমার মার সঙ্গে এরকম? আমার তো সবাইকেই সন্দেহ হচ্ছে স্যার। ভাই, এই লোকগুলো কারা? সিআইডি। সিআইডি? কিন্তু এদেরকে কে ডেকেছে? আমি ডেকেছি। কেন? আপনি? আগে আমি বিকাশ, ওর বড়দা। কারণ তোমাদের মধ্যেই কেউ একজন মাকে খুন করার চেষ্টা করেছে। হোয়াট ননসেন্স! তুই নিজের পরিবারের লোকদের সন্দেহ করছিস? তুমি ভয় পেয়ে যাচ্ছ কেন দাদা? তুমি কোথাও এটা ভাবছো না তো যে স্বপ্না বৌদির আসল রূপটা বেরিয়ে পড়বে? স্যার, পার্টিতে আমি বলছি কি হয়েছিল। তুমি কি তোমার বৌদিকে সন্দেহ করছো? ইয়েস স্যার। স্বপ্না কোথায়? স্বপ্না হসপিটালে আসেনি, ও বাড়িতেই আছে। আচ্ছা, আপনি কে? হ্যাঁ, আমি কবিতা। আমার বৌদি স্যার। স্যার, ও একদম বাচ্চা, ও আপনাদেরকে বিভ্রান্ত করছে স্যার। বিকাশ বাবু, আমাদের সিআইডিদের কেউ বিভ্রান্ত করতে পারে না, বুঝেছেন আপনি? আপনার মা কোথায় আছেন? মা ওপরের আইসিইউ ওয়ার্ডে আছে। এসব কি? আরে আগুন লেগে গেছে ওখানে। আরে সবাইকে বের
করো তাড়াতাড়ি 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 করো বেরিয়ে আসুন বেরিয়ে আসুন তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি যাও ওদিকে না প্লিজ প্লিজ তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো বেরিয়ে যাও বাইরে চলে যাও বাইরে চলে যাও বাইরে চলে যাও যান 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 তাড়াতাড়ি যান তাড়াতাড়ি যান তাড়াতাড়ি বেরিয়ে যান এখান থেকে তাড়াতাড়ি যান বেরিয়ে যান তাড়াতাড়ি যান বেরিয়ে যান জলদি যান 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 তাড়াতাড়ি যান দুষ্যন্ত স্যার এটা কোনো আগুনে পোড়ার ধোঁয়া নয়, এটা গন্ধই একেবারে অন্যরকম। এটা নিশ্চয়ই অন্য কোনো কেমিক্যালের গন্ধ। স্যার স্যার, হ্যাঁ আপনার অনুমান সঠিক ছিল। এই দেখুন, স্মোক বম্ব। মাই গড, স্যার স্যার এই স্মোক বমটা ফায়ার অ্যালার্ম বাজানোর জন্য রাখা হয়নি তো? হ্যাঁ শ্রেয়া, ফায়ার অ্যালার্ম বাজানোর জন্যই এই স্মোক বোম লাগানো Yes, হয়েছিল। মালিনীর রুমটা চেক করো তাড়াতাড়ি। আরে বেড তো খালি দেখছি। এই মালিনী দেবী আবার কোথায় গেল? স্যার, মনে হচ্ছে মালিনী দেবীর প্রাণে ঝুঁকি রয়েছে। এই হসপিটালের সব স্টাফদের ডাকো। হসপিটালের ওয়ার্ড থেকে পেশেন্ট উধাও হয়ে যায়, অথচ কেউ কিছু জানে না। বাহ, আমরা কি করতাম স্যার? যখন হসপিটালে হুড়োহুড়ি পড়লো তখন আমরা নিজেদের প্রাণ বাঁচাতে এদিক ওদিক পালাই। কি তোমরা প্রাণ বাঁচানোর জন্য পালাচ্ছিলে, রুগীদের এই অবস্থায় পেলে? লজ্জা করে না তোমাদের? স্যার, এটা হঠাৎ কি করে হলো আমরা বুঝতে পারিনি। আমরা মালিনী দেবীর পরিবারের লোকজনকে বলতেই যাচ্ছিলাম যে উনি মারা গেছেন। কি? উনি মারা গেছেন? হ্যাঁ স্যার, তার মানে হলো কেউ মালিনী দেবীর মৃতদেহটা নিয়ে গেছে। আর স্যার এই কাজটা হসপিটালের বাইরের লোকরা কিন্তু করতে পারবে না। স্যার, আপনার কাছে একটা রিকোয়েস্ট আছে। এই ব্যাপারটা আপনি একটু গোপনে রাখবেন। মিডিয়ার লোকজন যদি ব্যাপারটা জানতে পারে, আমার আর আমাদের হসপিটালের সম্মান একেবারে ধুলোয় মিশে যাবে। স্যার চুপ করুন। স্যার প্লিজ চুপ করুন প্লিজ। একটা লাশ উধাও হয়ে গেছে হসপিটাল থেকে, আর আপনি আপনার আর হসপিটালের সুনাম নিয়ে পড়ে আছেন। হ্যাঁ, একটা কথা মন দিয়ে শুনুন, এই হসপিটালের প্রত্যেকটা দরজা, প্রত্যেকটা জানলা এক্ষুনি এই মুহূর্তে বন্ধ চাই আমার। কেউ যেন এখান থেকে বেরোতে না পারে। হ্যাঁ স্যার, শুনেছো তুমি? হ্যাঁ স্যার। গো ইমিডিয়েটলি। দুষ্যন্ত, হসপিটালের প্রতিটা কোণা ভালো করে দেখো। কোনো জায়গায় তো লুকিয়ে রেখেছে মালিনী দেবীর লাশটা, নিশ্চয়ই কোনো জায়গায়। স্যার হ্যাঁ স্যার, আচ্ছা, একটা কথা বলুন, আপনার মায়ের সঙ্গে ওই রুমের ভেতর কেউ ছিল ওনার দেখাশোনা করার জন্য? হ্যাঁ স্যার, আমার স্বামী আনন্দ ওখানেই ছিল। আপনি আপনার মায়ের সঙ্গে ছিলেন? তাহলে এগুলো হলো কিভাবে? যেই ফায়ার অ্যালার্মটা বাজলো, আমি ওয়ার্ডরুমের বাইরে এলাম। এটা দেখতে যে কি ঘটেছে ব্যাপারটা, চারিদিকে ধোঁয়া, শুধু ধোঁয়া। লোকজন পাগলের মতো এখানে ওখানে পালাচ্ছে। আরে চলুন চলুন চলুন। আরে আরে আরে, আমার মা ওখানে আছে। ধাক্কা ধাক্কিতে কিছু লোক আমায় মায়ের ওয়ার্ড থেকে অনেক দূরে নিয়ে গেল। আমি চাইলেও মার ওয়ার্ডরুমে পৌঁছতে পারলাম না। কোনো রকম ভাবে আমি যখন মায়ের ওয়ার্ডরুমে পৌঁছলাম, মা, মা কোথায় গেছো? মা কোথায় গেল? তো মা ওখানে ছিলই না। স্যার প্লিজ আমার মাকে খুঁজে বার করুন। স্যার হ্যাঁ, স্যার প্রত্যেকটা জায়গা দেখলাম, মালিনী দেবীর দেহ কোথাও নেই। আর স্যার, মর্গেও চেক করেছি, লাশ সেখানেও নেই। না স্যার, এটার মানে হলো এই কাজটা যে করেছে সে মালিনী দেবীর লাশটাকে হসপিটালের বাইরে নিয়ে গেছে। একটা কাজ করি আমরা, হসপিটালের গেটে যে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে ওটার ফুটেজ আমরা চেক করি।
ওই দেখো, এক ঝটকায় গাড়িটা রিভার্স টার্ন নিল আর হসপিটালের বাইরে চলে গেল। নিশ্চয়ই ওই অপরাধী মালিনী দেবীকে এই গাড়িতেই নিয়ে গেছে। 1 মিনিট একটু এই ফুটেজটাকে রিওয়াইন্ড করুন, আমরা গাড়ির নাম্বারটা দেখতে চাই। পজ করুন, জুম ইন করুন। XYZ5139। স্যার আপনি ঠিক বলছেন, ওই আসামি মালিনী দেবীকে এই গাড়িতে করে নিয়ে গেছে। হ্যাঁ নিখিল, একটা কাজ করো, কন্ট্রোল রুমে ফোন করে এই গাড়িটার ডেসক্রিপশন দাও আর ওদেরকে বলো যেখানেই যখন গাড়িটা দেখবে আমাদের যেন ইনফর্ম করে। ওই তো এখানে গাড়িটা, আর এটা তো আগুন লেগে গেছে। স্যার সিট তো ভাঙা, কিন্তু একটা একটা নোংরা গন্ধ আসছে। স্যার এই লাশটা তো পুরো জ্বলে গেছে। মনে হচ্ছে প্রমাণ মিটিয়ে দেওয়ার জন্য খুনি মালিনী দেবীর লাশটাকে পুড়িয়ে দিয়েছে। আপনি এত জোর দিয়ে এটা বলতে পারছেন কি করে যে এই লাশটা আমার মার? এর গোটা চেহারা তো ঝলসে গেছে। দেখুন, ওই আংটিটা দেখুন, চেনেন ওটা? এটা তো আমার মায়ের আংটি। হ্যাঁ ডক্টর সালুকে, কোনো নতুন খবর? আরে কি নতুন খবর? হ্যাঁ, আরে ভাই লাশের সঙ্গে কথা বলে খুব সহজ নাকি? আর লাশটাও একদম পুড়ে গেছে, খুব মুশকিল হয়ে যায় না? আপনি তো সবসময় বলেন যে আপনার জন্য কোনো কাজই মুশকিল নয়। হ্যাঁ, সেটা তো ঠিকই। দা খুনি এটা ভেবেছিল যে লাশটাকে পুড়িয়ে দিলে আমাদের ইনভেস্টিগেশন শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে, আমাদের নৌকো মাঝ নদীতেই ডুবে যাবে। তো আটকে যাওয়া নৌকোটা বাইরে টেনে বের করুন না। হ্যাঁ, কোনো না কোনো রাস্তা তো নিশ্চয়ই বের করবেন আপনি। আপনি কি জানেন ফ্রেডি আপনার ব্যাপারে কি বলছিল? ফ্রেডি কি বলছিল আমার ব্যাপারে? না না, সেরকম কিছু নয়, আসলে ও বলতে চাইছিল যে ডক্টর সালুকের বয়স হয়ে গেছে। হ্যাঁ না, অনেক জ্ঞান আপনার। হ্যাঁ দেখো দয়া, যে লোকেরা আমার সন্ন্যাস নেওয়ার ব্যাপারে স্বপ্ন দেখছে তাদের বলে দাও যে জেগে উঠতে, আমি সন্ন্যাস নেওয়ার লোক নয়, আমি সন্ন্যাস নেব না। এই কেসটা সলভ হওয়ার পরে আমি সুইজারল্যান্ড রওনা হবো। কোথায় যাবো? সুইজারল্যান্ড। এক্স্যাক্টলি। আমরাও যাব আপনার সঙ্গে সুইজারল্যান্ডে, কিন্তু প্রথম পাটা তো বাড়ান এই কেসটা সমাধানের। হ্যাঁ, প্রথম ক্লু তো পেয়েই গেছি ভাই। আচ্ছা, এ দেখো, এ দেখছো এগুলো কি? এটা কি স্যার বডিটা পুড়ে গেছে বলে এরকম লাগছে? আগে না, বডিটাকে ফিনাইল দিয়ে ধোয়ার কারণে হয়েছে। কি এই লাশটাকে ফিনাইল দিয়ে ধোয়া হয়েছে? হ্যাঁ, খুনি লাশটাকে হসপিটাল থেকে সরাবার আগে সেটাকে ফিনাইল দিয়ে ভালো করে ধুয়েছিল, যাতে লাশটার কেমিক্যাল কম্পোজিশনই বদলে যায়। খুনি প্রত্যেকটা পদক্ষেপ খুব ভেবে চিন্তে রেখেছিল, যাতে আমাদের এগোবার পথ কঠিন থেকে কঠিনতর হয়ে যায়। এই লাশটাকে প্রথমে ফিনাইলে ধুয়েছে আর তারপরে আগুন জ্বালিয়ে দিয়েছে। আগে হ্যাঁ, আর সবার আগে কি জ্বালিয়েছে? সবচেয়ে আগে পুড়িয়েছে চুল, কারণ চুলে সবচেয়ে আগে সবচেয়ে বেশি বিষের ক্রিয়া শুরু হয়। স্যার কাবিয়া বলেছিল না যে হয়তো বিষটা
স্বপ্না দিয়েছিল মালিনী দেবীকে। হ্যাঁ, সেই জন্যই তো জ্বালিয়ে দিয়েছে ভাই, সবচেয়ে আগে চুল বিষ দিয়েছিল। তার মানে সবকিছুই স্বপ্নার কাজ। স্যার আপনারা কি কিছু জানতে পারলেন মায়ের মৃত্যুর কারণ কি ছিল? না, পারিনি, তবে খুব তাড়াতাড়ি জানতে পেরে যাব। খোঁজ তো পেয়ে গেছেন আপনারা। স্বপ্নের জুসের মধ্যে বিষ মিশিয়েছিল। চুপ করো বৌদি, এনাফ। প্রত্যেকটা জিনিসের লিমিট আছে। ডাক্তারবাবু, আপনি বলুন না এদের। দেখুন, আমি এনাদের ফ্যামিলি ডক্টর। স্বপ্না জুসের মধ্যে যে ওষুধটা দিয়েছিল সেটা আমি সাজেস্ট করেছিলাম। ও আচ্ছা আচ্ছা, একটা কথা বলুন, আপনাদের কি মনে হয় কে এই কাজটা করতে পারে? কে মেরে ফেলেছে আপনাদের মাকে? আমি কিছু বলতে চাই। আপনি? হ্যাঁ স্যার, ইনি আমাদের পরিবারের উকিল মিস্টার সঞ্জীব। সঞ্জীব বাবু, বলুন সঞ্জীব বাবু, আপনি কি বলতে চাইছেন? দেখুন স্যার, আমার সন্দেহ তো নেই। হ্যাঁ, কিন্তু পার্টির পরে মালিনী দেবী আমার সঙ্গে একটা মিটিং করতে চেয়েছিলেন। মালিনী দেবী আপনার সঙ্গে মিটিং করতে চেয়েছিলেন? কি কারণে? নিজের উইল বদল করার জন্য। উইলটা চেঞ্জ করতে চাইছিলেন? আচ্ছা, কিন্তু সেটা সম্ভব হয়নি, কারণ হঠাৎ করে ওনার শরীরটা খারাপ হয়। আচ্ছা সঞ্জীব বাবু, এটা বলুন, এখন যে উইলটা আছে, যেটা মালিনী দেবী বদলাতে চেয়েছিলেন, কি আছে ওটার ভেতরে কিছু বলতে পারবেন? স্যার, এই মুহূর্তে যে উইল রয়েছে সেই অনুযায়ী অর্ধেক সম্পত্তি মিস্টার আনন্দের নামে, আর বাকি পড়ে থাকা অর্ধেক সম্পত্তি এই দুজন ভাইয়ের নামে। উকিলবাবু, আমাদেরকে এটা বলুন, এই যে নতুন উইলটা, তাতে কি ছিল? স্যার সেটা নিয়ে তো ডিসকাস করার ছিল, এর বেশি আমি আর কিচ্ছু জানি না। মালিনী দেবী হঠাৎ করে অসুস্থ হয়ে যান আর মিটিংটা হয়নি। দুষ্যন্ত, খোঁজ নিতে হবে, যদি মালিনী দেবী উল্টা বদলাতেন তাহলে কার লাভ হতে যাচ্ছিল আর কার ক্ষতি। আরে এসো এসো, ভেবে নাও যে কেস সলভ হয়ে গেছে। দারুণ ব্যাপার তো স্যার, মনে হচ্ছে লাশের ভেতর থেকে বেশ ভালো কিছু তথ্য পেয়েছেন আপনি। আগে হ্যাঁ জানাব, পার্টিতে মালিনী দেবীর কান থেকে রক্ত বেরিয়েছিল না? হ্যাঁ, তার কারণ জানতে পেরেছেন? আগে হ্যাঁ, তার কারণ ছিল দয়া সাহেব বিষ। বিষ যেটা আরএল ট্র্যাডকে, মানে কানের এই অংশটাকে, এইটা দেখো একদম নষ্ট করে দিয়েছে, পুরো বরবাদ করে দিয়েছে। দেখো তো এই বিষের কারণে শিরা ফেটে গেছে আর রক্ত বেরিয়ে গেছে। আর শুধু তাই নয়, এই রক্ত থেকে আমরা অনেক বেশি মাত্রায় নাইট্রোজেনের কম্পাউন্ড পেয়েছি। আর তার ওপর এর কিডনির মধ্যে থেকে আমরা বেশ বেশি মাত্রায় পটাশিয়াম আর ম্যাগনেসিয়াম পেয়েছি। আর এই সমস্ত কিছুই একটা দিকেই নির্দেশ করছে, বিষ। স্যার তাহলে তো আমাদের স্বপ্নাকে অ্যারেস্ট করা উচিত। না 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 না, এইখানেই গল্পের মধ্যে একটু টুইস্ট আছে ভাই। একে বিষ তো নিশ্চয়ই দেওয়া হয়েছিল, কিন্তু ওটা স্লো পয়জন ছিল। স্লো পয়জন যেটা হয়তো 1.5-2 মাস ধরে লাগাতার রোজ তাকে দেওয়া হয়েছিল। এই জন্য জুসে তো বিষ থাকার কোনো প্রশ্নই আসে না। তো এই বিষটা কিসের মাধ্যমে দেওয়া হয়েছিল? কোনো খাবারের সাথে? আরে ভাই দয়া, এই বুদ্ধিটা একটু উল্টো রকমের, কিন্তু চিন্তার কি আছে যেখানে সালুকে আছে। হ্যাঁ তুমি চিন্তা করো না, এই বিষ থেকেও আমি সত্যিটা বার করেই আনবো। ঠিক আছে ডক্টর, আপনি এই বিষ থেকে সত্যিটা বের করুন, ততক্ষণ মালিনীর বাড়ির লোকেদের কাছ থেকে সত্যিটা বের করি। ওই জুসটা স্বপ্না যেটা মালিনী দেবীকে দিয়েছিল সেটাতে বিষ ছিল না। মালিনী দেবীর মৃত্যু স্লো পয়জনে হয়েছে। স্লো পয়জনিং, ধীরে ধীরে বিষক্রিয়ার ফলে, যেটা 45 দিন পর্যন্ত প্রতিদিন নিয়মিত ওনাকে দেওয়া হয়েছে। স্লো পয়জনিং? মাকে মেরে ফেলার এত বড় ষড়যন্ত্র? হ্যাঁ, আর এই ষড়যন্ত্রটা পরিবারের লোকই করেছে, যে ওনার খাবার সাথে, ওনার ওষুধের সাথে ছেলে খেলা করতে পারতো। স্যার চাটা নিয়ে নিন আপনারা। থ্যাংক ইউ, আপনি খান। এক মিনিট, আমি একটা নেব। যাও।
একটা কথা বলুন আমাকে, মালিনী দেবীকে রোজ ওষুধ কে খাওয়াতো? স্যার ওনাকে সব রকমের ওষুধ স্বপ্নাই দিত। আচ্ছা, হ্যাঁ, আমি তো ওনাকে সবসময় ওষুধ খাওয়াতাম, তবে মাঝে মাঝে উনি ওনার ওষুধ নিজেই খেয়ে নিতেন, কখনো আয়ুর্বেদিকের তো কখনো নিউরোপ্যাথিকের। তাহলে স্বপ্না দেবী, আপনি এটা বলতে চাইছেন যে মালিনী দেবী যে ওষুধগুলো খেতেন তার মধ্যেই বিষ ছিল? আমি জানি না যে বিষ কিসের মধ্যে ছিল, আমি তো শুধু আপনাকে ওনার অভ্যেসের ব্যাপারে বলছি। চলুন ঠিক আছে, আমরা ওই ওষুধটা দেখতে চাই। চলুন স্যার, আমি আপনাদের মায়ের রুমটা দেখিয়ে দিই। চলুন। দিদি, দিদিরা, বৌদি, বৌদি কি হয়েছে? কবিতা, দিদি, দিদি কি হলো তোমার? দিদি, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সুরেশ জল নিয়ে এসো। আরে জল নিয়ে এসো। দুষ্যন্ত, মনে হচ্ছে এর শরীরটা খারাপের দিকে যাচ্ছে, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো আর হসপিটালে নিয়ে যাও এনাকে। স্যার। শ্রেয়া, তুমিও যাও সঙ্গে। স্যার, হ্যাঁ ডক্টর, এখন কেমন আছেন কবিতা দেবী, আর কি হয়েছে ওনার? আপাতত আমি এনার যাতে জ্ঞান ফিরে আসে সেই চেষ্টা করছি, বাট ডোন্ট ওয়ারি, ভয়ে সেরকম কোনো কারণ দেখছি না, কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসবে। থ্যাংক গড, এখনো শাশুড়ি মায়ের চলে যাওয়া মেনে নিতে পারিনি, কি করে যে উনি চলে গেলেন। এবার অন্তত দিদি একটু সুস্থ হয়ে উঠুক। ডক্টর, ওনার জ্ঞান ফিরে এলেই আমাদের খবর দেবেন। Yeah, sure. থ্যাংক ইউ। স্যার, স্যার আমার তো এই স্বপ্নার উপর সন্দেহ হচ্ছে। ওখানে পার্টিতে কবিতার সঙ্গে ঝগড়া করছিল, আর এখানে এর কবিতার জন্য এত চিন্তা হচ্ছে। আর শ্রেয়া, হতে পারে ওই চায়ের মধ্যেই কিছু ছিল, যেটা খেতেই কবিতা দেবী অজ্ঞান হয়ে গেলেন। স্যার, চা তো আমিও খেয়েছিলাম, থ্যাংক গড আমার কিছু হয়নি। আর ইউ শিওর পঙ্কজ? শহর মানে স্যার? বলতে চাইছি, মাথা টাথা ঘুরছে না তো তোমার? মাথা ঘোরা? না স্যার, মাথা ঘুরছে না, কিন্তু পেটের মধ্যে কেমন গড়বড় করছে। পেটের মধ্যে গড়বড় করছে, গরম লাগছে, এর আবার ওটা হয়ে যায়নি তো? পঙ্কজ, আর যদি মেনে নিলাম তোমার কিছু একটা হয়েছে, তো আমরা তো হসপিটালেই আছি। কি সব বলছো তো? অদ্ভুত ব্যাপার, কবিতার হাজবেন্ড আনন্দ এখনো এলো না। পঙ্কজ, একটা ফোন করো ওনাকে। স্যার, ওর ফোন বন্ধ বলছে। স্যার, এমন নয় তো যে আনন্দ ওই কবিতার চায়ে বিষ মিশিয়ে দিয়েছিল? হতে পারে পঙ্কজ। স্যার, যদি চাই বিষ ছিল, তাহলে হতে পারে যে কাজের লোকটাও এর সাথে যুক্ত। স্যার। হ্যাঁ দুষ্যন্ত, ডাক্তার কি বললো, কি হয়েছে ওনার? স্যার, ডক্টর বলেছেন কবিতা দেবীর চায়ে বিষ ছিল, আর পঙ্কজ রিপোর্টগুলো নিয়ে বিউরোয় গেছে। কবিতার চায়ের মধ্যে বিষ ছিল? সুরেশ, তাহলে বলো সুরেশ, চায়ের মধ্যে বিষ কিভাবে এলো? চায়ের মধ্যে বিষ কোথা থেকে এলো? কেউ দিতে বলেনি স্যার, আর আমিও দিইনি। আমরা সব জানতে পারবো। একটা কথা বলো, যখন তুমি চা নিয়ে আসলে তখন চায়ের ট্রেটা মাঝখানে কোথাও রেখেছিলে আর অন্য কোনো কাজে গিয়েছিলে? হ্যাঁ স্যার, মনে পড়েছে। আমি সকালে যখন চা নিয়ে আসছিলাম, তখন আনন্দবাবু আমাকে কিছু খাবার জিনিস নিয়ে আসতে বলেছিল। আরে সুরেশ, শুধু চা? সঙ্গে অন্য কিছু নিয়ে যাও, কাল রাত থেকে কেউই কিছু খায়নি। যাও। আচ্ছা স্যার। আনন্দ কোথায়? দাদা তো রুমে শুয়ে আছে। কোথায় আনন্দ? এই রুমে তো ও নেই। জানি না স্যার, দাদা তো এখানেই শুয়েছিল। ফোন করে রাখো। স্যার, রিং হয়ে যাচ্ছে, দাদা ফোন তুলছে না। রিং হয়ে যাচ্ছে অথচ ওর দাদা ফোন তুলছে না? স্যার, সুরেশ যখন চা নিয়ে এসেছিল ওখানে বিস্কুট তো ছিলই না।
আর শুধু তাই নয় স্যার, যখন চা এলো তখন ওখানে আনন্দও ছিল না। তাহলে আনন্দ কি করে জানলো যে কোন কাপটা কাকে দেওয়া হবে? হ্যাঁ, সেটা ঠিক। আনন্দ তো চা খাওয়ার সময় ওখানে ছিলই না। যখন সুরেশ এখানে সবার জন্য চা নিয়ে এসেছিল তখন সব কাপগুলো তো একই রকমের দেখতে ছিল। ওর মধ্যে একটা বড় কাপ ছিল, বড় কাপ, কালো রঙের, যে কাপটা কবিতা তুলে নিয়েছিল। হতে পারে ওটা কবিতার খুব পছন্দের কাপ, যেটাতে ও সবসময় চা বা কফি খায়। হ্যাঁ স্যার। আর এটা আনন্দ জানতো। হ্যালো এসিপি স্যার, আমি ডক্টর সুমিত। হ্যাঁ ডক্টর সুমিত, বলুন। এসিপি স্যার, আপনি তাড়াতাড়ি চলে আসুন, আমি আপনাকে কিছু জরুরি কথা বলতে চাই। কি হয়েছে? ডক্টর সুমিত, কবিতার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, উনি ঠিক আছেন, আপনাকে ফোনে বলতে পারছি না, আপনি তাড়াতাড়ি চলে আসুন। হ্যালো হ্যালো, মনে হচ্ছে হসপিটালে কোনো একটা বড় গোলমাল হয়েছে। লেটস গো। আরেকবার চেক করে আমাকে ডিটেলসগুলো দিয়ে দিও। হ্যাঁ ঠিক আছে, বাকি সবকিছু আমি দেখে নিচ্ছি। ডক্টর সুমিতকে কোথায় পাবো? স্যার, ওনাকে তো আইসিইউতে ভর্তি করা হয়েছে। ডক্টর সুমিতকে আইসিইউতে ভর্তি করা হয়েছে? কেন? স্যার, একটা বড় ঘটনা ঘটে গেছে। ডক্টর সুমিত ওনার কেবিনে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন, আর ওনার মাথাতেও খুব চোট লেগেছে স্যার। ও মাই গড, আমরা দেখতে পারি ওনাকে? এখন তো পারবেন না স্যার, উনি কোমাতে আছেন। কখন জ্ঞান আসবে ওনার বলতে পারবো না। দুষ্যন্ত, নিশ্চয়ই এটা ওই অপরাধী যে এই সমস্ত কাজ করছে, আর ও এখনো হসপিটালেই আছে। প্রথমে মালিনী দেবীর সঙ্গে আর তারপরে ডক্টর সুমিতের সঙ্গে। কবিতা? স্যার, ওই অপরাধী এবার কবিতাকে টার্গেট করছে না তো? কবিতা? কবিতা? কবিতা কোথায় চলে গেল স্যার? কবিতাকে উধাও করে দেয়নি তো? শ্রেয়া, এ যেই হোক না কেন, যদিও কবিতাকে উধাও করে থাকে তাহলে হসপিটালের মেন গেট দিয়েই ওকে যেতে হবে। আর স্যার, ডক্টর সুমিত নিশ্চয়ই ওই খুনির ব্যাপারটা জানতে পেরে গেছিলেন, সেই জন্যই ওনার উপর আক্রমণ হয়েছে। নিখিল, সম্ভবত ডক্টর সুমিত এখানে দাঁড়িয়েই ফোনে কথা বলছিলেন। সেই সময় পিছন থেকে কেউ আসে আর জোরে ওনার মাথায় মারে, আর উনি এখানে নিচে পড়ে যান। হ্যাঁ স্যার, ডাক্তারবাবুর মাথার পেছনে খুব জোরে আঘাত লেগেছে। আচ্ছা, ঘটনাটা হওয়ার পর মিস্টার সুমিতের কেবিনে কজন এসেছিলেন? স্যার, 4-5 জন এসেছিল ওনাকে আইসিইউতে নিয়ে যাওয়ার জন্য। স্যার, আনন্দর এখনো কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আচ্ছা, এই সবকিছুর পেছনে ওর হাত নেই তো? এই আনন্দই গোলমেলে কোনো না কোনো গোলমাল তো ও নিশ্চয়ই করেছে। আসুন স্বপ্না দেবী, আসুন। কোথায় গিয়েছিলেন আপনি? আসলে আমি দিদির রিপোর্টস নিতে গেছিলাম গ্যাস্ট্রোলজিস্ট ডিপার্টমেন্টের অফিসে। কি হয়েছে? ওখান থেকে একটা রিপোর্ট আনতে এতটা সময়? লাইন অনেক বড় ছিল, কিন্তু কেন? কি হয়েছে? দিদি কোথায়? কবিতা উধাও হয়ে গেছে, বুঝেছেন আপনি? কি? স্যার, হ্যাঁ স্যার, এই ব্লাড স্যাম্পল তো নিয়ে নিয়েছি, কিন্তু স্যার সবাই যেহেতু ডক্টর সুমিতের কেবিনের ভিতরে ঢুকে পড়েছিল, তাই সব প্রয়োজনীয় প্রমাণ নষ্ট হয়ে গেছে। আর এখানে কবিতা উধাও, তাই না দুষ্যন্ত? এটা কোনো একটা লোকের কাজ নয়, এটা যে করছে না তার সঙ্গে কেউ আছে। এক তো ওদের পরিবারের কেউ হতে পারে, আর না হলে এই হসপিটালেরই কেউ। Yes! Yes! Eureka! Eureka! ডক্টর সালুকে কি হয়েছে? এই ফরেনসিক ল্যাবে উৎসবের আবহাওয়া। আরে হ্যাঁ দয়া, উৎসব তো হতেই হবে। সুইজারল্যান্ডের রানী আমাকে ডাকছে আর বলছে যে সালুকে আজা রে তু আজা, তেরা ইন্তজার হ্যায়। মানে আপনি জানতে পেরেছেন যে লাশের মধ্যে বিষ এলো কি করে? বিষ বডিতে এসেছিল দাঁত মারফত। দাঁত দিয়ে বিষ? হ্যাঁ সচিন, মালিনী 2 মাস আগেই নিজের দাঁতে রুট ক্যানেল করিয়েছিল, আর এই অপারেশনের সময় ওর দাঁতের মধ্যে যে মার্কারির ব্যবহার করা হয়েছিল
সেটা মাত্রায় অনেক বেশি ছিল। আর মার্কারি তো নিজেই একটা বিষ, তাই না ডক্টর সালুকে? একদম ঠিক। আর যখনই মালিনী দেবী খাবার খেতেন, খাবারটাকে নিজের দাঁত দিয়ে চিবোতেন, ঠিক তখনই দাঁতের মধ্যে লুকিয়ে থাকা ওই মার্কারি খাবারের সঙ্গে মিশে যেত আর পেটের মধ্যে চলে যেত, আর তারপর পেট থেকে পুরো রক্তে মিশে যেত। এইটাই হচ্ছে সেই স্লো পয়জন যার কারণে ও বেমক্কা মারা গেছে। স্যার হতে পারে যে ডেন্টিস্ট এটা ইচ্ছাকৃত করেননি, ভুল হয়ে গেছে ওনার, মেবি মেডিকেল ফল্ট এটা। না না সচিন, এই মৃত্যু একটা দুর্ঘটনা হলে তো লাশটা এভাবে পোড়াতো না। যে ডেন্টিস্টই এটা করে থাকুক না কেন, জেনে বুঝেই করেছে সে। উকিল বাবু, আপনি তো জানেনই যে আমার মা নিজের উইলটা চেঞ্জ করতে চেয়েছিলেন, আগে হ্যাঁ, কিন্তু মা সেটা করতে পারেননি। এমন পরিস্থিতিতে আমরা সবাই ভাগটা কি পুরনো নিয়ম অনুযায়ী পাবো? আসলে ব্যাপারটা হলো যে আমি আর আপনার মা। আরে উকিলবাবু আপনি, ডাক্তারবাবু আপনিও? আমি তো শুধু এটা জিজ্ঞেস করতে এসেছিলাম যে আপনার মা তার নিজের দাঁতের চিকিৎসা করিয়েছিলেন 1.5-2 মাসের মধ্যে? না, উনি কখনো আমাকে এ ব্যাপারে না, উনি কখনো এই ব্যাপারে আমাদের কিছুই বলেননি। ডাক্তারবাবু আপনি তো ফ্যামিলি ডক্টর, আপনার তো জানার কথা। আমাকেও এই ব্যাপারে কখনো উনি কিছু বলেননি। দুষ্যন্ত, একটা কাজ করো, বাড়িটাকে খুব ভালো করে চেক করো, হয়তো কিছু পেয়ে যেতে পারি। স্যার। আর নিখিল স্যার। এই বাড়িতে যে কয়জন কাজের লোক আছে সবাইকে ওপরে ডাকো, নিয়ে এসো। একটা কথা বলো যে তোমাদের মধ্যে কেউ জানে কি যে মালিনী দেবী তার নিজের দাঁতের চিকিৎসা করিয়েছিলেন কোনো দাঁতের ডাক্তারের কাছে 1.5-2 মাস আগে? সাহেব, একদিন হঠাৎই মালকিনের দাঁতে ব্যথা ওঠে, তখন ওরই ড্রাইভার ওনাকে ডেন্টিস্টের কাছে নিয়ে যায়। স্যার এখানেই ছেড়েছিলাম ওনাকে। তারপর উনি কোথায় গিয়েছিলেন? সেটা তো জানি না স্যার। ঠিক আছে, আশেপাশে যতগুলো ডেন্টিস্ট আছে সব জায়গা চেক করতে হবে। তোমরা ওদিকটা দেখো। আমরা সিআইডি থেকে আসছি। ইনি কি কখনো এখানে চিকিৎসা করাতে এসেছিলেন? নো, আই ডোন্ট থিংক সো। উনি এখানে আসেননি। একটু ভালো করে দেখুন না, 2 মাস আগের কথা বলছি। না স্যার, ইনি কখনো আমাদের কাছে চিকিৎসার জন্য আসেননি। না, আমার মনে হয় না উনি এখানে এসেছেন, বিকজ আমি নর্মালি পেশেন্টদের মনে রাখতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। স্যার ওদিকের কোনো ডেন্টাল ক্লিনিকে মালিনী দেবীকে ঠিক চিনে উঠতে পারলেন না। আচ্ছা, এইখানটা দেখা যাক। সিআইডি চলে এসেছে। তুমি তো জানো তোমাকে কি করতে হবে। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। আমরা ডক্টরের সঙ্গে দেখা করতে চাই। হ্যাঁ বলুন, আমি ডক্টর কল্পনা। আপনাদের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে? ম্যাডাম আমরা সিআইডি থেকে আসছি। এনাকে চেনেন কি আপনি? ওনাকে কখনো দেখিনি তো আমি। উনি কে বলুন তো? এনার নাম মালিনী, আর ওনার খুন হয়েছে। কি খুন? কি হলো? খুনের কথা শুনে আপনি এমন তোতলাতে শুরু করলেন কেন? না না, এখানে প্রথমবার সিআইডি এসেছে তো, তাই আমি একটু নার্ভাস হয়ে গেছি। দেখুন না, নার্ভাস হওয়ার কোনো প্রয়োজন নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। আরে স্যার, আপনারা এক্ষুনি তো এলেন, এক্ষুনি চলে যাচ্ছেন? ডক্টর প্রতীক ভালো করে চিকিৎসা করেনি নাকি? ডক্টর প্রতীক? কিন্তু এখানে তো একজন লেডি ডক্টরকেই দেখলাম। নো নো, নো লেডি, নো লেডি, অনলি জেন্টস, অনলি জেন্টস স্যার। ডক্টর প্রতীক। আচ্ছা আচ্ছা। আরে স্যার, আপনারা আবার এসেছেন? না না, আসলে ব্যাপারটা হয়েছে কি, এনার দাঁতে হঠাৎ করে প্রবলেম শুরু হয়েছে, তাই একবার ডক্টরকে দেখাতে চাই। কি নাম যেন বললেন? ডক্টর কল্পনা। হ্যাঁ। 1 মিনিট। হ্যালো, কি হয়েছে স্যার? আমার দাঁতে খুব ব্যথা করছে, কিন্তু আমার একজন জেন্টস ডক্টর দরকার। লেডিস ডক্টরের কাছে আমি লজ্জা পাই। না না,
এখানে তো শুধু আমিই আছি। কিন্তু দেওয়ালে তো দেখছি ডক্টর প্রতীকের সার্টিফিকেট ঝোলানো আছে। এই নামটা তো নিশ্চয়ই কোনো মহিলার হতে পারে না। না না, একবার চেক করে দেখি না উনি আছেন কিনা। স্যার আপনারা কোথায় যাচ্ছেন? ডক্টর প্রতীক। স্যার ডক্টর প্রতীক, আরে ডক্টর, এখানে আপনি কি করছেন? আপনি এখান থেকে চলে যান। আরে ডাক্তারবাবু, কিছু পড়ে গেছে নাকি? আমি কিন্তু কিছু করিনি। হ্যাঁ, আসুন আসুন, বাইরে আসুন। আরে আসুন না। আপনি এখান থেকে চলে যান। আরে আরে চলে যাব ডাক্তারবাবু। আপনি চলে যান। আরে চলে তো যাব, কিন্তু কয়েকটা প্রশ্ন তো করে নি। কিন্তু আমি কিছু করিনি। আরে আসুন না আপনি, আসুন আসুন আমি প্লিজ। কিছু করিনি। হ্যাঁ 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 হ্যাঁ। স্যার উনি এভাবে মানবেন না। মনে হচ্ছে ডাক্তারবাবু দাঁতে চিকিৎসা করাতে হবে। আরে কিন্তু আমাদের মধ্যে কারুর তো ডেন্টিস্ট্রি জানাই নেই। আরে জানা নেই তো জেনে নেবে। কি ডাক্তারবাবু, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট না? আপনি তো প্র্যাকটিস করে শিখেছেন না? হ্যাঁ, তাই আরে তো। তাহলে আসুন না, একটু প্র্যাকটিস করে নেওয়া যায়। আসুন আসুন বসুন। আরে ওনাকে বসাও না একটু। এগুলো আপনারা কি করছেন? আপনারা ভুল করছেন কিন্তু। দেখুন, আপনারা কিন্তু ভুল করছেন আপনারা। তুমি যেটা করেছিলে সেটা ঠিক ছিল নাকি? আমি ভুল কিছু করিনি। ভুল তো আমরাও কিছু করছি না ডাক্তারবাবু। আপনি তাড়াতাড়ি মুখটা খুলুন, না হলে আপনার আরো বেশি এক যন্ত্রণা মিনিট, হবে। আমি বলছি আমি বলো। মালিনী দেবীর চিকিৎসা আমি করেছিলাম। আর চিকিৎসার বাহানায় ওর দাঁতের মধ্যে বেশি মার্করি তুমিই দিয়েছিলে। ভুল করে ফেলেছি। এটা কোনো ভুল নয়, এটা অপরাধ। কার কথা তুমি করেছিলে? আমি জানি না। বলছি আনন্দ টাকা দিয়েছিল আমাকে। কোথায় পাবো তাকে? 22 গুদাম। হ্যাঁ ডক্টর সালুক। হ্যাঁ কি? আনন্দ দাঁড়াও, না হলে কিন্তু গুলি করবো। দাঁড়াও বলছি। আনন্দ! আশপাশটা দেখো, কবিতাকে কোথায় লুকিয়ে রেখেছে। আসুন, চলুন। আনন্দ, একটা কি করলেন আপনারা? আমার স্বামীকে মেরে ফেললেন। আনন্দ দাঁড়াও। স্যার, এনার ভালোবাসা দেখে তো মনে হচ্ছে যে যদি এনাকে অপশন দেওয়া হতো যে ইনি মারা যেতেন, এনার হাজবেন্ড বেঁচে থাকতো, তাহলে নিজেকেই মারার অপশন বাঁচতো। কেন নয় স্যার, কিন্তু এটা একজন ভারতীয় নারীর কর্তব্য। কিন্তু আফসোস যে আমার নিজের স্বামী আমাকেই জীবিত দেখতে চাইতো না। এটা ভগবানের আশীর্বাদ যে আমার চায়ের বিষ একটু কম ছিল, না হলে আজকে আপনারা আমার মৃতদেহই দেখতেন। অভিজিৎ, ওনার চায়ের কাপের মধ্যে যে বিষের ট্রেসটা পাওয়া গেছে তা দিয়ে কারোর মৃত্যু হতে পারে না। এক মিনিট, আপনি কি করে জানলেন যে আপনার চায়ে বিষ কম ছিল? ও স্যার, এটা তো আপনারাই বললেন। আরে আমরা আবার কখন বললাম? হ্যাঁ, মনে পড়লো, আনন্দ বলেছিল। আনন্দ কিভাবে বলবে? আনন্দ তো বেচারা নিজেই জানতো না ঘটনাটা। এই ঘটনাটা যদি জেনে থাকে সেটা হলো একজন মহিলা, আর মহিলা হলে তুমি কবিতা, তুমি। আনন্দ, তুমি জীবিত? আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা! কি আর করা যাবে? যেমন লোহা লোহাকে কাটে, ঠিক সেইভাবে একজন বিশ্বাসঘাতককে ধোঁকা দিয়েই ধরতে হয়। যখন ডক্টর প্রতীক আমাদের বললেন যে আনন্দকে 22 গুদামে পাওয়া যাবে, আর আমরা এখানে এসে দেখলাম যে বেচারা নিজেই এখানে বাধা আছে। ওর হাত পা খুলে দেওয়ার পরে ও সমস্ত ব্যাপারটা আমাদের বলল।
কে করেছে এইসব? হ্যাঁ, এইসব 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 আমার স্ত্রী কবিতা করেছে স্যার। আর হ্যাঁ, এখানেই কোথাও লুকিয়ে আছে। ব্যাস, তারপর আবার কি? আমরা আনন্দের সঙ্গে একটা ছোট্ট খেলা খেললাম, তোমার আসল রূপ বাইরে বের করার জন্য। তা বলে এগুলো নাটক ছিল, কিন্তু আসল নাটক এখন শুরু হবে। পেছনে ঘুরে তাকান। ভারতীয় নারী হওয়ার খুব নাটক করছিলে। ভারতীয় নারী তোমার মতন হয় না। শাশুড়ি মা অর্ধেক সম্পত্তি আনন্দের নামে করে দিয়েছিল, আর আনন্দ ওর ভাইদের খুব ভালোবাসতো। তা বলে ওর সম্পত্তির ভাগগুলো ওর ভাইদের নামে করে দিতে চেয়েছিল। আর এই ব্যাপারটা আপনি একদমই মেনে নিতে পারেননি, তাই তো? আমি জানি স্যার, আমি জানি কেউ শাশুড়ি মাকে চাপ দেবে এইটা করার জন্য। এই জন্য তুমি ওনাকে ডক্টর প্রতীকের কাছে পাঠিয়েছিলে, ওনার দাঁতের প্রবলেমের সুযোগ নিয়ে। আর উনি ওনার দলিল বদলে ফেলার আগেই উনি যাতে মারা যান। হ্যাঁ স্যার, আর প্রতীককে বললাম ও যদি ধরা পড়ে যায় তো আমার নাম নয় আনন্দের নাম নিতে। যাতে আপনার শাশুড়ি মানে মালিনী দেবীর হত্যার অপরাধে আনন্দ মানে আপনার স্বামী ফেঁসে যায়, যাতে 25 কোটি টাকার অর্ধেক সম্পত্তি আপনার হয়ে যায়। হসপিটালে ডক্টর সুমিত তোমার এই চক্রান্ত জানতে পেরে যাওয়ার জন্য ওনার ওপরও তুমি আক্রমণ করেছিলে। আমি কি করতাম স্যার? আমাকে ফোন করার সময় ও শুনে নিয়েছিল। এবার শুরু হবে আমাদের দ্বিতীয় চাল, যেখানে আমি সবাইকে দেখাবো আমার প্রতি পরমেশ্বর মানে মিস্টার আনন্দ কুমার নিজের ওয়াইফকে কিডন্যাপ করে নিয়েছে। সেই জন্য ডক্টর সুমিতকে কোমাতে পৌঁছে দিয়েছো, নিজের স্বামীকে কিডন্যাপ করেছো, আর মালিনী দেবীকে খুন করেছো। সম্পত্তি পাওয়ার জন্য তুমি এতগুলো অপরাধ করেছো, কিন্তু শাস্তি তুমি একটাই পাবে, ফাঁসি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.